দেওঘর থেকে তারাপীঠ যাওয়ার পথে মাঝে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। বেশ সুন্দর এই জায়গাটা। আমরা এই মুহূর্তে যাচ্ছি তারাপীঠ রামপুরহাট হয়ে। আরেকটা রাস্তা ছিল মেসেঞ্জার ড্যাম হয়েই, কিন্তু আমরা যেহেতু সেই দিক দিয়েই এসেছিলাম দেওঘর, তাই আমরা যাচ্ছি রামপুরহাট হয়ে তারাপীঠ। এই রাস্তাটা অনেকটাই শর্ট হয়, আমাদের সময়ও কম লাগবে, আর এই দিকটার পরিবেশটাও একটু দেখা হয়ে যাবে যে কেমন এই দিকটা, কারণ মেসেঞ্জারের ওই দিকটা তো দেখেছি। তো চলুন এগোতে থাকি সামনের দিকেই। দেওঘর থেকে এগিয়ে আমরা চলে এসেছি এখন তারাপীঠে। এবার আমাদের গাড়িটা পার্কিং এ রেখে আমরা হেঁটে হেঁটে যাব মন্দিরের দিকে। তো এখান থেকে মোটামুটি মিনিট 4-5 লাগবে হেঁটে মন্দির অব্দি পৌঁছতে। মন্দিরে গাড়ি ঢোকানো যায় না, তাই পার্কিং এ রেখে আমরা এগিয়ে যাব। আমরা এবার হেঁটে চলেছি মন্দিরের দিকে। রাস্তার দুপাশে দেখা যাচ্ছে অনেক ঘর সাজানো, পুজোর এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান। এখান থেকে পুজোর জন্য প্রসাদ কিনে নিয়ে একজন পুরোহিতকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে। তো চলুন এগোতে থাকি। ওই যে দেখুন দূরে বিশাল লাইন হয়েছে, এই লাইনই পুজো দেওয়ার লাইন। কিন্তু আমাদের হাতে যেহেতু সময় কম, আমাদেরকে বাকি জায়গাগুলো ঘুরে দেখতে হবে, তাই আমরা ওই দিক দিয়ে ঢুকে পুজো অলরেডি দিয়ে নিয়েছিলাম। এখান থেকে মায়ের মন্দিরের অনেক কাছে যাওয়া যায়, তবে আমরা যেহেতু আজকে মন্দির বন্ধ হওয়ার আগে আগেই ঢুকে গেছিলাম, তাই আমরা মায়ের দর্শন করতে পেরেছিলাম মন্দিরের বাইরে থেকেই। দেখুন ওই লাইনটাই এই ব্যারিকেডের ভেতরে রয়েছে, এটা দিয়ে তারপর মন্দিরে প্রবেশ করে যেতে হবে। আমরা এবার এই পুকুরের ধার দিয়েই বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। এখানে মায়ের পুজো করার জন্য লাইনের ব্যবস্থা রয়েছে, বিভিন্ন দিকে বিভিন্ন লাইন রয়েছে। কোনো জায়গায় ভিআইপি, যেখানে আপনি কিছু টাকার বিনিময়ে আগে সুযোগ পাবেন, আর কিছু লাইন রয়েছে যেখানে আপনি দাঁড়িয়ে থেকে লম্বা লাইনে থেকে আপনি পুজো দিতে পারেন। আমরা লাইনে না দাঁড়িয়ে মায়ের মন্দিরের সামনে যে নাট মন্দির রয়েছে, সেই নাট মন্দির থেকেই মায়ের দর্শন করলাম, আর সেখানেই আমরা পুজো দিয়ে দিলাম। তো আমাদের ভাগ্যটা খুব ভালোই ছিল, কারণ আজকে আমরা যখন পুজোটা করছিলাম তার 30 সেকেন্ডের মধ্যে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। তো আমাদেরকে অপেক্ষাও করতে হয়নি, আমরা পুজোও দিতে পেরেছি। আর সবচেয়ে ভালো ব্যাপার যেটা হয়েছে যে মায়ের দর্শনটা আমরা খুব ভালো মতো করতে পেরেছি। এই সামনে দেখুন মায়ের ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে। আমরাও ভেবেছি এখানে আমরা প্রসাদ খেতে বসবো। মন্দিরের ভেতরে প্রসাদের জন্য আমরা দাঁড়ালেও আমাদের ভাগ্যে আজকে প্রসাদ ছিল না, কারণ আমরা দাঁড়িয়েছিলাম, তারপরেই আমাদের এসে জানানো হলো সেখানে প্রসাদ শেষ হয়ে গেছে। তাই আমরা দুপুরবেলার খাবারটা হোটেলেই সেরে নিচ্ছি। এখানে একটা হোটেলে এসে ঢুকেছি, যেখানে এসে আমাদের বাকি সবাই মাছ ভাত আর আমি নর্মাল ভেজ থালি অর্ডার করেছি। তো এবার খেয়ে নিই, খাওয়ার পর জানাচ্ছি যে এই হোটেলটার খাবারটা কেমন লাগলো আমাদের। এই হোটেলটায় যেটাই আমরা ঢুকেছিলাম, এটাতে খাবার খাওয়ার অভিজ্ঞতা কিন্তু আমাদের দারুণ। কারণ হচ্ছে খাবার খেতে খেতে সবজি শেষ, বাকি যারা আরো কাস্টমার ছিলেন তারা তো সবজি চেয়ে চেয়ে পাগল হয়ে গেলেন। ডাল প্রায় শেষের দিকে, মাংস ভাত অর্ডার দেওয়া হয়েছে, 8 ঘন্টা ধরে ভাত চলে এসছে, ভাত শেষ, মাংস তো পাইনি অনেকে। আমরা মাছ ভাত অর্ডার করেছিলাম, আমাদের প্রথম রাউন্ডের ভাত শেষ, তারপরে মাছ এসেছে। ডিমের অমলেট অর্ডার করা হয়েছিল, এত বাজে, মানে ঠিকঠাক ওটা রেডি হয়নি, প্রিপেয়ারই করা হয়নি ঠিকঠাক, কাঁচাই থেকে গেছিল ভেতরটা, অসম্ভব বাজে। এবার আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের গাড়ি পার্কিং যেখানে করা রয়েছে সেখানে। এখন গাড়িতে চেপে আবার আমরা বেরিয়ে পড়বো আমাদের পরবর্তী গন্তব্য, যেটা হচ্ছে বীরচন্দ্রপুর সেই দিকে। সেখানে রয়েছে একটা ইসকন মন্দির, তো সেই ইসকন মন্দির আমরা ভিজিট করব। এছাড়া রয়েছে জগন্নাথপুরীর আদলে আরেকটি মন্দির, জগন্নাথ দেবের মন্দির, সেখানে। এই দুটি জায়গা আমাদের ভ্রমণ করার রয়েছে, তা আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তারাপীঠ থেকে বেরিয়ে আমরা গাড়িতে কিছুটা এগিয়ে এসেছি। এখানে যে জায়গাটায় নেমেছি, এখানে একটি গেট রয়েছে, গেটটা যেটা আপনারা দেখতে পেলেন, এখানে রয়েছে শ্রী নিত্যানন্দের জন্মস্থান। আমরা যাচ্ছি সেই দিকেই। সেদিকে যাওয়ার জন্য কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে, কারণ যে রাস্তাতে মন্দিরটি রয়েছে সেই রাস্তায় গাড়ি অ্যালাউড নেই, তাই গাড়িটা বাইরেই পার্কিং করে এবার আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। মন্দিরের দিকে যাচ্ছিলাম, এর মাঝেই বৃষ্টি শুরু হয়ে গেল, তাই স্থায়ী নিতে হলো এই একটি দোকানে। সবেমাত্র বৃষ্টিটা হয়েছে, আর বৃষ্টিটা হওয়ার পর গরমটা আরো অনেকটাই বেড়ে গেছে। এই মন্দির চত্বরে বিকেল 4টের সময় মন্দিরের গেট খোলা হয়, আর 4টের পর এই মন্দিরে এন্ট্রি করা যায়। তো আমরা এখন এগিয়ে যাব সামনের দিকে, তারপর ঢুকে পড়বো মন্দির চত্বরে।
ভেতরে। এই প্রবেশ পথটা আজকে বন্ধ আছে, তাই সামনের প্রবেশ পথটা দিয়ে ঢুকতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি ওইদিকে। এটাই প্রবেশ পথ যেটা দিয়ে ঢোকা যাবে। এখানে দেখুন মন্দিরের বিভিন্ন অনুষ্ঠান সূচির একটা লিস্ট তৈরি করে রাখা রয়েছে। এই গেটটার ঠিক ডান হাতে দেখলেই দেখতে পাবেন প্রসাদ কক্ষের দিকে যাওয়ার একটা রাস্তা রয়েছে। এই যে গলি, হালকা ছোট একটা গলি রয়েছে, ওটা দিয়ে প্রসাদ কক্ষে যাওয়া যায়। ওই দেখুন, ওটাই হলো ওই পেছনে যেটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে প্রসাদ কক্ষ। সেখান থেকে আপনি প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রসাদের টাইমিংটা জেনে নিতে হবে এখান থেকে। আমরা ঢুকে যাচ্ছি ভেতর দিকে। এটা দিয়ে আমরা এসেছিলাম, এসে এই মন্দিরে ঢুকেছিলাম। এবার এই দিকে যে রাস্তাটা যাচ্ছে আমরা ওই দিকটা এগিয়ে যাব। ইসকন মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তাই আমরা মন্দিরের ভেতরে যখন ঢুকেছিলাম তখন আমরা সেখানে ভিডিওগ্রাফি করতে পারিনি। তবে মোটামুটি ভাবে আমরা যখন ঢুকলাম তখন কীর্তন শুরু হয়ে গেছিল। তো প্রায় মোটামুটি আমরা আধ ঘন্টা সেই কীর্তন শুনলাম। কীর্তন শোনার পর আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম। মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে এই যে বাইরের রাস্তাটা দিয়ে এবার হেঁটে যাচ্ছি একটু সামনের দিকে। দেখা যাক কতক্ষণ হাঁটার পর নেক্সট আমাদের গন্তব্যে পৌঁছাই। তো মন্দিরের ভেতরের যেটা সমস্যা দেখলেনই, যে মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনো কিছুই অ্যালাউড নেই, তাই আমরা ওখানে ভিডিও করতে পারিনি। তবে মোদ্দা কথা হচ্ছে এই যে মন্দিরটা যেটা পেছনে আমরা দেখে এলাম সেটা হচ্ছে আসলে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। তো স্থানীয় যারা রয়েছেন তাদের অনেকেরই মতে তিনি তার বিবাহকালীন অবস্থা অবধি এখানেই ছিলেন। বিবাহের পর তারপর এখান থেকে তিনি শিফট করে যান, তো ততদিন অবধি এখানেই ছিলেন। তাই এই জায়গাটার গুরুত্ব এখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের কাছে তো অপরিসীম। যদি নিত্যানন্দ মহাপ্রভুর জীবন নিয়ে আলোচনা করা যায় তাহলেও কিন্তু এই জায়গাটার গুরুত্ব অপরিসীম, কারণ তিনি এখানে জীবনের একটা বড় অংশ কাটিয়েছেন। তো অবশ্যই এই জায়গাটা ভ্রমণ করার চেষ্টা করুন। নিত্যানন্দ প্রভুর জন্মস্থান দেখার পর এবার আমরা এগিয়ে যাচ্ছি আরেকটি গন্তব্যের দিকে। হেঁটে এগিয়ে যেতে হবে সামনের দিকে, তাই আমরা হাঁটা শুরু করেছি। চলুন এগোতে থাকি সেই দিকেই। তো এই সামনেটাই করে যে মন্দিরটা রয়েছে, স্থানীয়রা এই মন্দিরটিকে বলেন গৌরীয় মঠ। আর ওই ভেতরের দিকে একটা রাস্তা ঢুকে গেছে, ওই গাছগুলো দেখা যাচ্ছে দূরে, ওই জায়গাটায়, ওটাকে বলা হয় পঞ্চপাণ্ডব মন্দির স্থানীয়দের ভাষায়। তো আমরা যাব এই দুটি জায়গাতেই। এটা দিয়ে ঢোকার রাস্তা, ঢুকে যাচ্ছি ভেতরে। এই গৌরীয় মঠের ভেতরেও সেই একই সমস্যা, এখানে ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, তাই আমরা ভেতরে গিয়ে কোনো রকম ফুটেজই নিতে পাবো না। যদি আপনাদের সত্যিই দেখতে হয় ভেতরে কি আছে, আপনাদের এখানে এসেই দেখতে হবে বা ইন্টারনেটে সার্চ করে দেখতে হবে যদি কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যাভেলেবেল থাকে। তো এই মন্দিরটার ঠিক পাশেই রয়েছে আরেকটা রাস্তা, এই রাস্তা হয়েই আমরা সামনে এগিয়ে যাব। যে স্থানে পঞ্চপাণ্ডব মন্দিরটা রয়েছে সামনে, সেটিই বর্ণিত রয়েছে মহাভারতের আদি পর্বে। তো কতটা সত্যি কতটা মিথ্যে বলা খুব কঠিন, তার কারণ হলো যে মানুষের বিশ্বাসের উপর তো আর অন্য কোনো কিছু বলা যায় না। তো এই সামনেই এটা লোক বিশ্বাস অনুযায়ী পঞ্চপাণ্ডব মন্দির, আমরা সেই দিকেই যাব। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে এসে আমাদের চ্যানেলে আমরা একজন খুদে ভিউয়ার্স পেয়েছি। দেখুন, তোমার নাম? সকাল। সকাল? হ্যাঁ। আচ্ছা, ডিফিকাল্ট নাম তো, সকাল নাম। আমি কিন্তু আচ্ছা, এখানে কার কার সাথে ঘুরতে এসছো? বাবা, মা, দিদি। ওকে, ভালো লাগছে। আমার পেছনে এই যে মন্দিরটি দেখছেন, এটিই হলো পঞ্চপাণ্ডবতলা মন্দির। লোকজনের বিশ্বাস মহাভারতের আদি পর্বে বর্ণিত স্থানই হচ্ছে এই পঞ্চপাণ্ডবতলা। এখানে মন্দিরটি তৈরি করা হয়েছে, তবে এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি একদম নিষিদ্ধ। নিধুবন বা পঞ্চপাণ্ডবতলা দেখার পর এবার আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। সেখান থেকে আমরা যাব জগন্নাথ মন্দিরের দিকে।
এই মন্দিরটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। তা আমরা এই মন্দিরের ভেতরে ঢুকে যাব। এই মন্দিরে ঢোকার ক্ষেত্রেও সেই একই সমস্যা, এখানে ঢুকতে হলে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি নিষিদ্ধ। তাই এখানেও ভেতরে কি রয়েছে না রয়েছে সেটা আমরা দেখাতে পারবো না। তবে আপনাদের জানিয়ে রাখি, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই মন্দির। জগন্নাথ মন্দিরে আপনারা যেরকম দেখতে পান ঠিক সেরমই একটি মন্দির রয়েছে ভেতরে। আমরা এবার ভেতরে ঢুকে যাব। উড়িষ্যার কলিঙ্গ স্থাপত্য শৈলীতে তৈরি এই মন্দির আমরা দেখে এলাম। এখানে রয়েছেন জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরাম দেবের একটি বিগ্রহ। এছাড়া কলিঙ্গ স্থাপত্য শৈলীর অনুকরণে যেহেতু তৈরি মন্দিরটি, সেই কারণে মন্দিরের গায়ে যে প্যাটার্নটা, যে ডিজাইনটা রয়েছে সেটার সাথে আপনি পুরীর মন্দিরের অনেকাংশেই মিল পাবেন। তাই এই মন্দিরটা অবশ্যই ঘুরে দেখার চেষ্টা করুন, খুব ভালো লাগবে মন্দিরটা। এরপর আমরা মন্দিরটা দেখে আসার পর বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্য, যেটা হচ্ছে বাঁকারাই মন্দির। সেই দিকে আমরা সেই দিকেই যাচ্ছি। এই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। আর ওই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এই মন্দিরে ঢোকার প্রবেশ পথ। এখানেও দেখুন ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষেধ রয়েছে। সমস্ত মন্দিরগুলো দর্শন আমাদের হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। যেতে এখান থেকে আমাদের বাড়ি মোটামুটি প্রায় 74 কিলোমিটার। এবার এই 74 কিলোমিটার রাস্তা আমাদের বোর হতে হতে যেতে হবে, কারণ আর কোনো যেহেতু প্ল্যান নেই কোথাও ঘোরার, তাই আর ভিডিও বানাবো না। তাই এবার শুধু বাড়ি যাওয়ার পালা। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিও সিরিজে।